আপনি কি মানুষ? হ্যাঁ, আপনার মধ্যে কি কোনো মানবতা বলতে কিছু নেই? একটা মায়ের বয়সী মানুষকে আপনি এভাবে ধাক্কা দিতে পারলেন? তোদেরকে 1 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তোরা আমার কোনো কথা শুনিস নাই, যেই জন্য তোদের সাথে কুকুরের মতো ব্যবহার করা লাগলো। তোদের সাথে আর কোনো কথা নেই, তোরা এখান থেকে চলে যা। এই দাঁড়া, তোদের কাপড় নিয়ে যা। মা এরা মানুষ না, এরা জানোয়ার। বাবা, বাবা রে, এই বাড়িতে আমি 30 বছর আগে বউ হয়ে আসছিলাম। এই বাড়িতে আমি 30 বছর সংসার জীবন কাটিয়েছি। এই বাড়িতেই তোর জন্ম, এই বাড়িতেই তোর বেড়ে ওঠা, তোর বাবার হাজারো স্মৃতি। আমি আমি তোর বাবা শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারলাম না রে বাবা, শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারলাম সেলিব্রেট না। করবে। তুমি বলো কোথায় সেলিব্রেট করতে চাও, আমি সেখানে সেলিব্রেট করব। আচ্ছা, আগে তোমার বাজেট কত সেটা বলো। বাজেট অনুযায়ী আমি ভালো একটা রেস্টুরেন্টের নাম বলছি। বাজেট? আচ্ছা, বাজেট নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি যেখানেই বলবে সেখানেই বার্থডে সেলিব্রেট করব। তোমার জন্য বাজেট আনলিমিটেড। আনলিমিটেড বাজেট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কিছু বান্ধবীদেরকেও সাথে নিয়ে যাই। বান্ধবীদের আনতে চাও? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমার বান্ধবীদের ফোন দাও। কে ফোন দিল এখন? বাবা? হ্যাঁ বাবা, বলো। সৈকত, কোথায় রে তুই? হ্যাঁ বাবা, এই তো আমি ভার্সিটি থেকে মাত্র বের হলাম। তাহলে তুই তোর ভার্সিটির গেটের সামনে থাক, আমি তোর ভার্সিটির কাছাকাছি এসেছি। তুমি ভার্সিটির কাছাকাছি চলে আসছো মানে? তুমি না মালয়েশিয়ায়? তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজ শেষ করে 2 দিন আগে দেশে ফিরেছি। কেমন দিলাম সারপ্রাইজটা? তোর মা অবশ্য এখনো জানে না আমি যে দেশে ফিরেছি। বাপ বেটা দুপুরবেলা বাসায় একসাথে যেয়ে তোর মাকে সারপ্রাইজটা দিতে হবে। আমি তোর ভার্সিটির কাছাকাছি চলে এসেছি, ফোনটা রাখছি, সামনাসামনি কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এসো। রাইসা, আই এম সরি, তোমার সাথে আজকে দুপুরে লাঞ্চটা করতে পারছি না। বাবা হুট করে দেশে ফিরেছে, বাবার বিজনেস ট্রিপ নাকি শেষ হয়ে গেছে, এর জন্য দেশে ফিরেছে। মাকেও কিছু জানায়নি, মাকে সারপ্রাইজ দিবে, তাই একসাথে দুপুরে পরিবারের সাথে লাঞ্চ করতে হবে। কিন্তু তুমি তো বলেছিলে যে আজকে তুমি আমার সাথে লাঞ্চ করবে আর সন্ধ্যায় ভালো একটা রেস্টুরেন্টে আমার বার্থডে সেলিব্রেট করবে। কি করবো বলো, বাবাকে তো আর না করতে পারছি না। আচ্ছা একটা কাজ করি, দুপুরের লাঞ্চটা না হয় বাড়িতে গিয়ে করি, আর রাতে একসাথে রেস্টুরেন্টে বসে তোমার বার্থডেটা সেলিব্রেট করব। তুমি তোমার বান্ধবীদেরকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে তোমার বাবা দেশে ফিরেছেন তাই এখন আর জোর করবো না। এই সৈকত, এই বাবা চলে এসেছে। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ? ওকে টেক কেয়ার, রাতে দেখা হচ্ছে। ওকে বাই। ওকে বাই। কেমন আছিস বাবা? এই তো বাবা, ভালো আছে। তুমি না বলে চলে আসলে। এই চলে আসলাম আর কি। আয়। চলো। মেয়েটাকে? মেয়ে? কোন মেয়ে বাবা? কেন এতক্ষণ তোর কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললি? ও বাবা, ও তো আমার বান্ধবী। বান্ধবী নাকি অন্য কিছু? দেখে তো মনে হলো তোর চেয়ে বয়সে অনেক ছোট। আচ্ছা বাবা, তুমি যে কি বলো না, ছোট বয়সের মেয়েরা কি বান্ধবী হতে পারে না? বুঝি বুঝি, তোর মতো বয়সটা আমিও কাটিয়েছি। এই ড্রাইভার, একটু জোরে চালাও না, এভাবে চালালে তো বাসায় পৌঁছাতে পারবো না, তাড়াতাড়ি যাও। ঠিক বলছিস। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এই মাসে আমরা অনেক বড় একটা কাজ পেতে যাচ্ছি। বাহ, আলহামদুলিল্লাহ। খাবারের টেবিলে বিজনেসের কথা না বললে হয় না? আহা, সৈকতকে বিজনেস বিষয় জানতে হবে। তারপর আমি যেটা চিন্তা করেছি, ওর মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমার সমস্ত বিজনেস তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি অবসর নিই। তারপর সে আমার বিজনেস চালাবে, আমি সারা জীবন আরামায়েশে কাটাবো। তুমি আমি দেশ বিদেশে ঘুরবো। বাবা, 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 পানিটা খাও, পানিটা খাও। বাবা,
মা মা বাবাকে হসপিটালে নিতে হবে। একটা কাজ করো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। বাবা বলে আর বাবা আর কোটা বাটা কথা বলবে, ঠিক আছে? আসো অবস্থা তো। ডক্টর ডক্টর আমার বাবার কি অবস্থা বলুন। সরি, উনি মেজর স্ট্রোক করেছেন, ওনাকে আমরা বাঁচাতে পারলাম না। বাবা তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কেন বাবা? তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তুমি না বলেছিলে বিজনেসের সমস্ত দায়িত্ব আমার কাঁধে দিয়ে অবসরে যাবে, বাকি জীবন আরাম করবে, মাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। তাহলে কেন এত তাড়াতাড়ি চলে গেলে বাবা? আমি আমি আমার মাকে নিয়ে কিভাবে থাকবো? সৈকত, এভাবে ভেঙে পড়ো না, নিজেকে সামলাও। দেখো তোমার বাসায় তোমার মা আছে, তোমার মাকেও তো সামলাতে হবে, তাই না? তোমার ব্যবসা সামলাতে হবে, উঠো। আমি যে এতিম হয়ে গেলাম। দেখো, কারো বাবা মাই চিরদিন বেঁচে থাকে না, আর তোমার মা তো আছে, আর আমরা তো আছি। আর তোমার বাবা শুধুমাত্র যে আমার বিজনেস পার্টনার ছিল তাই না, উনি আমার গুরুজন। ওনার হাত ধরে আমার বিজনেসটা শিক্ষা। সেই বিজনেস তোমার বাবা চলে যাওয়ার পরে এখন তোমারই হাল ধরতে হবে, তোমার মাকেও সামলাতে হবে। দেখো, এত কান্নাকাটি করো না, কবরের সামনে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি করা উচিত না, এতে মরহুমে আত্মা কষ্ট পায়। চলো বাড়িতে যাই আমরা। আপনি ব্যাংক থেকে এসেছেন? জি হ্যাঁ, আপনার বাবা ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছেন। বাবা নিশ্চয়ই অফিসের কাজের জন্য লোন নিয়েছিল। অফিসে না গিয়ে আপনি বাসায় কেন এসেছেন? আপনার বাবা অফিসের কাজে লোন নিয়েছেন নাকি তার ব্যক্তিগত কাজের জন্য লোন নিয়েছেন সেটা তো আর আমরা জানি না, তাই না? তবে তিনি যে লোনটা নিয়েছেন অবশ্যই তার ব্যক্তিগত নাম দিয়ে নিয়েছেন। আর হ্যাঁ, ব্যাংকের কাছে লোন যখন নেন তখন তার প্রপার্টি, বাড়ি সবকিছু দলিল বন্ধক রেখেই লোনটা নিয়েছেন। আর হ্যাঁ, ব্যাংক কিন্তু আপনার বাবাকে 5 মাসের সময় দিয়েছে। এর ভেতরে যদি লোনটা শোধ না করতে পারে তাহলে ব্যাংক আপনার বাবার বাড়ি, গাড়ি সবকিছু জব্দ করবে। আচ্ছা, আপনি এখন যান, আমি বাবার অফিসে কথা বলে আপনাদের লোন দিয়ে দিব। নিন। ওকে, ঠিক আছে, আমি তাহলে আসি। সৈকত বাবা, তোর বাবা যে এত বড় একটা লোন নিয়েছে, কই আমাকে তো কখনো কিছু বলেনি। আমি তো কিছুই জানি না। মা, তুমি এত টেনশন করো না তো। বাবা হয়তো অফিসের কাজের জন্য ওই লোনটা নিয়েছিল। একটা কাজ করি, বাবার অফিসে গিয়ে বিজনেস পার্টনারদের সাথে কথা বলি। যেহেতু বাবা অফিসের কাজের জন্য ওই লোনটা নিয়েছিল, সেহেতু অফিস থেকেই লোনটা শোধ করার ব্যবস্থা করবে। ঠিকই বলেছিস, চল আমরা না হয় একটু অফিসে গিয়ে কথা বলি। সেই সকালবেলা আসছে, প্রায় বিকেল হয়ে গেল, এখনো তো অর্ণব সাহেব আমাদের দেখা দিল না। আজকে কি আমাদের দেখা দিবে না? মা, এত টেনশন করো না তো, আমি দেখছি। এই তো চলে গেছে। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে সৈকতের বাবা মারা যাওয়ার পর থেকেই পুরো অফিসটা একা দেখাশোনা করতে হচ্ছে। এত বড় অফিস, বুঝতে পারছেন, আসলে এটা হিমশিম খাচ্ছি। কিছু মনে করবেন না আপনার প্লিজ। আমরা কিছু মনে করিনি। আসলে আমি তো জানি এত বড় কোম্পানি সামলাতে কতটা কষ্ট হয়। বাবাকে দেখেছি, বাবা সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তিনি থাকতে আমাকে আমার চিন্তাই করতে হতো না, এই পুরো অফিসটা উনি একাই সামলাতো। তা যাই হোক, আমার কাছে কি মনে করে একা? বাসায় ব্যাংকের লোক এসেছিল, এসে বললো বাবা নাকি বিজনেসের জন্য 10 কোটি টাকা লোন নিয়েছিল। এখন আগামী 5 মাসের মধ্যে যদি টাকাটা শোধ না করা হয় তাহলে বাবার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। অরব সাহেব, এমন হলে আমরা খুব বিপদে পড়ে যাব। তাই তো দেখছি। এমন হলে তো তোমরা খুব বিপদে পড়ে যাবে। তোমাদের সহায় সম্পত্তি, বাড়ি, গাড়ি সবকিছু তো ব্যাংক বাজেয়াপ্ত করে ফেলবে। এই লোনটা নিশ্চয়ই বাবা অফিসের কাজের জন্য নিয়েছিল, তাই বলি কি অফিস থেকে লোনটা শোধ করার ব্যবস্থা করো। সরি, তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই লোন তো অফিস থেকে শোধ করা যাবে না। কেন? অফিস থেকে লোন শোধ করা যাবে না কেন?
দেখো তোমার বাবা যে প্রজেক্টের জন্য এই লোনটা নিয়েছিল সে প্রজেক্টে অনেক বড় লস হয়েছে, তাই অফিস সেই লোনটা পরিশোধ করতে পারবে না। এমন হলে তো আমরা রাস্তার ফকির হয়ে যাব। আচ্ছা, বাবা তো কখনো আমাদের বলেনি যে ব্যবসায় কোনো লস হয়েছে। বাবা তো উল্টে সবসময় বলতো ব্যবসা ভালোই চলছে। তাহলে কি আমি আমি কি মিথ্যা কথা বলছি? দেখো বিজনেসে অনেক বড় লস হয়েছে, আমি যেটা বলছি এটা সত্যি বলছি। আর তোমার বাবা লোনটা তার ব্যক্তিগত নামে নিয়েছে, এক্ষেত্রে আমাদের অফিস বাধ্য হয় তোমাদের লোন পরিশোধ করার জন্য, তাই না? আমি বুঝতে পেরেছি, বাবা না থাকায় আপনি আমাদের মিথ্যা বলে বিপদে ফেলতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, বাবা তো আপনার বিজনেস পার্টনার তাই না? তাহলে একটা কাজ করুন, আমার বাবার ভাগের টাকাটা আমাদের দিয়ে দিন, ওই টাকা দিয়ে ব্যাগের লোনটা শোধ করে দিব, বাকি টাকা দিয়ে নতুন করে বিজনেস স্টার্ট করুন। তাই তোমার বাবা তো এখন আর বিজনেস পার্টনার নেই এখানে। তোমার বাবা মালয়েশিয়ায় যাওয়ার আগে তার শেয়ারের সকল অংশ আমার কাছে বিক্রি করে দিয়ে দিয়েছে এবং তার ভাগে টাকা নিয়ে দিয়েছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমার বাবা যদি তার ভাগের টাকা নিয়ে থাকে তাহলে সেই ভাগের টাকা কোথায়? সেই টাকা তোমার বাবা কি করেছে সেটা আমি কিভাবে বলবো? উনি হয়তো বা বিদেশে গিয়ে জুয়া খেলে টাকা নষ্ট করেছে, নয়তো কোনো খারাপ নেই কিছু নষ্ট করেছে, সেটা আমি কিভাবে বলতে পারবো? অর্ণব সাহেব, খবরদার মুখ সামলে কথা বলুন। আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমার অফিসে এসে কি আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস তো কম না, এক্ষুনি বের হয়ে যা। ভুলে যাবেন না, এটা আমার বাবারও অফিস। তোর বাবার অফিস ছিল, কিন্তু এখন আমি নেই। এখন এটা আমার অফিস। আমার অফিস থেকে এক্ষুনি বের হয়ে যা, নয়তো আমি দারোয়ান ডেকে তোকে গলার ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হবো। প্লিজ আমার স্বামীর অংশটা আমাকে ফেরত দিয়ে দিন। আমার স্বামী সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে এত বড় প্রতিষ্ঠান করেছে। দয়া করে তার ভাগের টাকাটা মেরে দিবেন না, প্লিজ আমাদেরকে দিয়ে দিন। বললাম তো এই বিজনেস শুধুমাত্র আমার, এই অফিসে আপনার স্বামীর আর কোনো শেয়ার নেই। সোজা বাংলা কথা আপনারা বুঝেন না, এক কথা আপনাদেরকে কয়বার বলা লাগে? যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে কোর্টে যান, মামলা করেন, আমরা আইনিভাবে দেখবো, কিন্তু এই অফিসে এসে কোনো ঝামেলা করবেন না, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। এখান থেকে খুবই যান বলছি, যান এখান থেকে। ধমক দিয়ে কথা বলবেন না, আমি খুব ভালো করেই জানি আপনি আমাদের সাথে বেইমানি করছেন। চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, আজকে তার প্রমাণ পেলাম। আমার বাবা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, এই কষ্টের টাকা আপনি আত্মসাৎ করতে চাচ্ছেন, করুন, কিন্তু ভোগ করতে পারবেন না। কোর্টে গিয়ে আমরা জিততে পারবো না, কারণ আমাদের কাছে তো টাকা পয়সা নেই। আপনি টাকা দিয়ে রায় কিনে নিবেন, আমি বলে দিচ্ছি এই সম্পত্তি আপনি ভোগ করতে পারবেন না, কারণ এটা এতিমের অভিশাপ। আপনি ধ্বংস হবেন, আপনি একদিন পথে বসবেন, এই সমস্ত সম্পত্তি আপনি হারাবেন। মা, এই বেঈমানের সাথে কথা বলে কোনো লাভ নেই। মা চলো এখান থেকে। হয়েছে, যা যা। শোন, শকুনের দোয়ায় কখনো গরু মরে না, কিন্তু তোর অভিশাপে আমার কিচ্ছু হবে না। এখন যা এখান থেকে, যা, আমার সময় নষ্ট করবি না, বেরো। শকুন আমি না, শকুন আপনি। মা চলো। না যা এখান থেকে, চলে যা। জয়কর বাবা রে, আমরা তো এখন রাস্তার ফকির হয়ে গেলাম রে বাবা। আমাদের তো এখন আর বাড়িঘর বলতে কিছুই নাই, আমাদের ফুটপাতে আর গাছতলায় থাকতে হবে। মা, তোমার ছেলে এখনো বেঁচে আছে, তোমার ছেলে মরে যায়নি। তোমার ছেলে থাকতে তোমাকে রাস্তায় থাকতে হবে না, ফুটপাতে থাকতে হবে না। তোমার ছেলে দেখবে একটা থাকার মতো জায়গা ঠিকই বের করে ফেলবে। আর তোমাকে আমি কথা দিচ্ছি মা, এই বাড়ি আমি তোমাকে ফিরিয়ে দেবো, একদিন ঠিকই ফিরিয়ে দেবো। চলো মা। ভাইজান, আজকের থেকে এই জায়গায় থাকবেন, এটা আপনাদের ঘর। ঠিক আছে। আচ্ছা আমি যাই। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি এই মুহূর্তে তোমাকে এই বাড়িতে ছাড়া আর কোথাও রাখতে পারছি না, সেই সামর্থ্য আমার নেই। আমি জানি মা, তোমার এখানে থাকতে অনেক কষ্ট হবে, তারপরে তুমি একটু মানিয়ে নিও। না রে বাবা, এখানে থাকতে আমার কোনো কষ্ট হবে না।
আমি শুধু তোর কথা চিন্তা করছি। জন্মের পর থেকে তুই রাজপ্রাসাদে বড় হয়েছিস, কখনো কোনো দুঃখ কষ্ট তোকে ফেস করতে হয়নি। তোর বাবা তোকে অনেক যত্নে মানুষ করেছে। আমার শুধু কষ্ট হচ্ছে তোর কথা চিন্তা করে। এখানে তোর থাকতে অনেক কষ্ট হবে বাবা, অনেক কষ্ট হবে। না মা, আমার কোনো কষ্ট হবে না। ভাগ্য আমাদেরকে রাজপ্রাসাদ থেকে কুড়ে ঘরে নিয়ে এসেছে। দেখবে একদিন এই ভাগ্যই আমাদেরকে কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। চলো মা, ঘরে চলো। এসো এসো মা। মা, মা, হুম? খাবারটা খেয়ে নাও। কি রে বাবা, আজকে কি রান্না করছিস? মা, ঘরে তো তেমন কিছু ছিল না, বেগুনের লাল শাক ছিল, ভাজি করেছি। তুই খেয়েছিস? হ্যাঁ মা, আমি আগেই খেয়ে নিয়েছি। না, তুমি খেয়ে নাও। মার সাথে মিথ্যা কথা বললি তাই না? যেটুকুন চাল ছিল রান্না করে মার জন্য নিয়ে আসছিস। মা কি তোর মুখ দেখে বোঝে না? আমাকে খাওয়ানোর পর তুই কি সারা রাত পানি খেয়ে কাটাবি? মা, আমি চুবুক মানুষ, একবেলা না খেয়ে থাকলে কিছুই হবে না। না, তুমি খেয়ে নাও। মা হয়ে ছেলেকে না খাইয়ে নিজে একা একা কি করে খাই রে বাবা? দে প্লেটটা দে, যেটুকুন ভাত আছে দুইজনে ভাগাভাগি করে খাই। মা, ভাবছি কালকে রাসেলের কাছে যাব, ওর কাছে গিয়ে কিছু টাকা ধার চাই। ওর যখন বিজনেসের অবস্থা ভালো ছিল না, বাবা তো ওকে অনেক হেল্প করেছে। আমার মনে হয় যে জানো, ওর কাছে গেলেও আমাকে ফেরাবে না। শুনেছি চাচা মারা যাওয়ার পরে নাকি তোমাদের সকল সম্পত্তি ব্যাংক বাজেয়াপ্ত করে নিয়েছে। হ্যাঁ রে, তুমি আর চাচি এখন কোথায় থাকো? কোথায় আর থাকবো, মাকে নিয়ে বস্তিতে একটা ছোট রুম ভাড়া করে আছি। তা চাকরি বাকরির কোনো ব্যবস্থা করতে পারলে? চাকরি বাকরির ব্যবস্থা করো, নাহলে খাবে কি? এর জন্য তো চাকরি বাকরি খোঁজার চেষ্টা করছি। খুঁজতে থাকো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ও আচ্ছা শোনো, আমার সময় নেই, আমার একটু কাজ আছে, আমার বের হতে হবে। বের না হতে হলে তারা না থাকলে তোমার সাথে একটু কথা বলতাম। আচ্ছা শোন, তোর কাছে আমি একটা দরকারে এসেছিলাম। দরকারে? কি দরকার? আমার কিছু টাকা ধার লাগতো। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার কাছে টাকা চাইতে আসছো। শোনো, টাকা পয়সা না ভালো না, সম্পর্ক নষ্ট করে। আমি তোমাকে টাকা পয়সা ধার দিতে পারবো না। আমি তোমাকে টাকা ধার দেই, তাহলে আমি যখন তোমার কাছে টাকা চাইবো তখন তুমি আমাকে টাকা দিতে পারবো না, কারণ তুমি বেকার। তুমি টাকা না দিতে পারলে আমার রাগ হবে, আমি তোমার সাথে রাগ করে কথা বলবো, তোমাকে বকাঝকা করবো, দুইটা খারাপ কথা বলবো। এমন হতে পারে যে আমি তোমার গায়ে হাত তুলে ফেললাম। তাই বলতেছি, নিজেদের ভিতরে টাকা পয়সা লেনদেন করার দরকার নেই। আমি তোমাকে টাকা পয়সা ধার দিতে পারবো না, এটা সম্পর্ক নষ্ট হবে। ভাই, তুই যে এত বড় কথা বলছিস, তোর যখন বিজনেসের অবস্থা খারাপ ছিল তখন বাবা কিন্তু তোকে হেল্প করেছিল। আর বাবা যদি তোকে সময় মতো হেল্প না করতো তাহলে তোর বিজনেসের এত অগ্রগতি হতো না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার বাবার জন্য আজ আমি সাকসেসফুল? তোমার বাবার জন্য আমার বিজনেস দাঁড়িয়েছে? না, আমি আমার নিজের যোগ্যতায় বিজনেস দাঁড় করেছি, আমার নিজের কষ্টে নিজের পরিশ্রমে আমার বিজনেস দাঁড় করেছি। এখন তুমি কি তোমার বাবার দেয়া সেই টাকা চাইতে আসছো? তোমার ধান্দা আমি বুঝতে পেরেছি, তোমার বাবা যে টাকা আমাকে দিয়েছে সেগুলো তুমি চাইতে আসছো, তাই না? আচ্ছা, তোমার বাবা যে আমাকে টাকা দিয়েছে তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ তো নাই। যেহেতু কোনো প্রমাণ নাই, তাহলে তুমি আমার কাছে কোনো টাকা দাবি করতে আসবে না। শোন, আমি তোর কাছে বাবার হেল্প করার টাকা চাইতে আসিনি, আমি কখনো এটা চাইবো না। বাবা তোকে যেটা হেল্প করেছে সেটা তার মন থেকে করেছে, ওই টাকা আমাকে ফেরত দিতে হবে না। আমি তোর কাছে এসেছি কিছু টাকার জন্য, যাতে আমি বাসা ভাড়াটা দিতে পারি আর বাড়িতে কিছু ডাল ভাতের ব্যবস্থা করতে পারি। আমি তোমাকে বললাম না যে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না? তুমি কি ভাবছো যে তুমি আমার কাছে এসে টাকা চাইলে আমি তোমাকে লাখ টাকা বের করে দিব? মামার বাড়ির আবদার পেয়েছো? ধরো, যে কিছু টাকা দিচ্ছি,
সেটা দিয়ে তুমি চাচিকে নিয়ে ডাল ভাত খাও, ধরো। তোর কি মনে হয় আমি তোর কাছে ভিক্ষা চাইতে এসেছি? আমি ভিক্ষুক? দেখো, তুমি আমার কাছে টাকা চাইতে এসছো, আমি তোমাকে টাকা দিয়েছি। এটা যদি তোমার কাছে সাহায্য বা করুণা মনে হয়, তাহলে আমার কিছু করার নেই। রাসেল, তুই যখন বাবার কাছে বিজনেসের জন্য হেল্প চাইতে গিয়েছিলি, তখন কিন্তু বাবা তোকে হেল্প করেছিল, তোকে অপমান করেনি, ভিক্ষাও দেয়নি। আজ তোর কাছে আমি হেল্প চাইতে এসেছি, তুই আমাকে ভিক্ষুক ভাবছিস? শোন, আমি কিন্তু ভিক্ষুক না। তোর টাকার আমার কোনো প্রয়োজন নেই। এই নে, তোর টাকা তোর কাছেই রেখে দে। দিমাগ দেখো, ভিক্ষুকের না একটু দিমাগ থাকতে নেই। ঘরে ডাল ভাত খাওয়ার পয়সা নেই, সে দিমাগ দেখাচ্ছে। শোনো, তোমার যা বর্তমান অবস্থা, তাতে তোমার আর ভিক্ষুকের মধ্যে না কোনো পার্থক্য নেই। তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই, আমার কাজ আছে। তুমি এখন এখান থেকে চলে যাও, চলে যাও। এই গাড়ি বের কর। সৈকত, রাইসা, তুমি এসেছো? এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, আমার অনেক তাড়া আছে। তুমি বারবার ফোন করে দেখা করতে চাচ্ছিলে, সেজন্য এসেছি। এখন কি জন্য ডেকেছো সে কথা বলো। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো কিভাবে কথা বলবো? দেখো, ওই প্রেম প্রেম মাখো মাখো কথা না আমার দ্বারা হবে না, ওসব আমি পারি না। আগে তো তুমি আমার সাথে খুব ভালো করে কথা বলতে, কথা বলার জন্য পাগল হয়ে থাকতে, কত মিষ্টি সুরে, ভালোবাসার সুরে আমার সাথে কথা বলতে, মায়াবী কণ্ঠে আমার সাথে কথা বলতে। তাহলে এমন কি হলো, এমন কি পরিবর্তন হলো যে তোমার কথাবার্তা, আচার আচরণে এত পরিবর্তন হয়ে গেছে? আচ্ছা, আগে আমি কোটিপতি ঘরের সন্তান ছিলাম আর এখন গরিব হয়ে গেছি, এর জন্য কি তোমার মধ্যে এত পরিবর্তন হয়ে গেছে? দেখো সৈকত, আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আমার বাসায় বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, আর তার মধ্যে একজন শিল্পপতির ছেলের সাথে বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, তাকে খুব পছন্দ করেছে। এখন আমি চাইলেও এই বিয়ের জন্য না করতে পারছি না। না বলতে পারছো না? কিন্তু কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া কখনো অন্য কাউকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, কথা দিয়েছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না যে তুমি হঠাৎ করে কোটিপতি থেকে রাস্তার ফকির হয়ে যাবে। আচ্ছা সৈকত, আমি কি এখন আমার বাবা মায়ের কাছে গিয়ে বলবো যে বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, তার বাবা একটা সময় কোটিপতি ছিল, কিন্তু এখন তারা রাস্তার ফকির হয়ে বস্তিতে থাকে? আমার বাবা মা কি কখনো তোমার সাথে আমার বিয়ে দিবে? কখনোই দিবে না, কারণ কোনো বাবা মাই চাইবে না যে তাদের মেয়ে একটা গরিব ছেলেকে বিয়ে করে বস্তিতে গিয়ে থাকুক। তাহলে তুমি কি করতে চাচ্ছ? আমাকে ছেড়ে তোমার বাবা মায়ের পছন্দ করা ওই শিল্পপতি ছেলেকে বিয়ে করতে চাচ্ছ? তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ আমি আমার বাবা মাকে কোনো কষ্ট দিতে পারবো না। তাহলে তুমি আমাকে কষ্ট দিতে পারবে? আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? শোনো, অভাব যখন দরজায় করা নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ধরো আমি তোমাকে বিয়ে করলাম আমার বাবা মার অমতে গিয়ে, কিন্তু তারপর কি হবে? তুমি তো আমার লেখাপড়ার খরচ, আমার হাত খরচ, আমার ভরণ পোষণ কোনোটাই দিতে পারবে না। এতে কি হবে? তোমার আর আমার মধ্যে প্রত্যেকটা দিনই ঝগড়া লাগবে। আমি নিজেও সুখে থাকতে পারবো না, তোমাকেও সুখে রাখতে পারবো না। শোনো, আমি আমার জীবনে কোনো অশান্তি চাই না। তুমি জীবনে অশান্তি চাও না নাকি আমাকে চাও না? সৈকত, তুমি অবুঝ না, তুমি সবকিছুই বুঝো, তাই এর চাইতে বেশি কিছু আমি আর তোমাকে বলতে চাচ্ছি না। রাইসা, সত্যি কথা বলতে কি তুমি আমাকে কখনো ভালোবাসোনি। তুমি ভালোবেসেছো আমার অবস্থানকে, আমার টাকা পয়সাকে, আমার সম্পত্তিকে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনো আমার হাতটা ছেড়ে যেতে পারতে না, ছেড়ে যাওয়ার কথাও বলতে না। আমি যদি রাস্তায় ভিক্ষা করতাম তবুও তুমি আমার হাতটা ধরে পাশে থাকতে। নাটক, সিনেমা আর গল্পে নায়িকারা নায়কের পাশে থাকে, কিন্তু এটা কোনো নাটকও না, কোনো সিনেমাও না, এটা বাস্তবতা। বাস্তবতা ভিন্ন, আর তুমি যত তাড়াতাড়ি বাস্তবতা বুঝতে শিখবে, সেটা তোমার জন্যই ভালো। বাস্তবতা আমি বুঝি রাইসা, কিন্তু আমার এই অবুঝ মনটা না বাস্তবতা মানতে চায় না। আমার এই বেহায়া মনটা তোমাকে আপন করে পেতে চায়, এই বেহায়া মনটা না তোমাকে পর করতে চায় না, দূরে ঠেলে দিতে চায় না। আমার একটা অনুরোধ রাখবে রাইসা? কি অনুরোধ? আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। শোনো, এত ইমোশনাল হয়ে কথা বলো না, এসব আমার একদম অপছন্দ। আমি আমার বাবা মার অমতে কখনোই যেতে পারবো না, তাই তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে কখনোই তোমার সাথে থাকা সম্ভব না। রাইসা, আমাদের এতদিনের সম্পর্ক, এত এত স্মৃতি, কত সাজানো গোছানো স্বপ্ন, সবকিছু এক নিমিষে কিভাবে ভুলে যাব? হাত ছাড়ো। তুমি কিভাবে ভুলে যাবা সেটা আমার জানার ব্যাপার না।
শুধু এটাই বলবো যে নেক্সট টাইম কখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। রাইসা, রাইসা, কি রে বাবা, সারাদিন কোথায় ছিলি? রাসেলের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, গেছিলি? হ্যাঁ মা, গিয়েছিলাম। শুধু রাসেল না, অনেক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম। জানো মা, কেউ আমাকে হেল্প করেনি। বাবা যখন বেঁচে ছিল, বাবার কাছে যখন টাকা পয়সা ছিল, কত আত্মীয় স্বজন আমার বাড়িতে আসতো, যার যা হেল্প লাগতো বাবা করতো। কিন্তু আজকে আমাদের খারাপ সময়, বিপদের দিনে কেউ আমাদের হেল্প করলো না। জানো মা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, পছন্দ করতাম। ও আমাকে বলেছিল যে যতই খারাপ সময় আসুক না কেন, আমাকে ছেড়ে কখনো যাবে না। মা, আজকেও আমাকে ছেড়ে চলে গেছে মা। ভেঙে পড়িস না বাবা, মন খারাপ করিস না। দেখবি, যারা তোকে আজকে অপমান করেছে, যারা তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তারা একদিন তোর কাছে আসবে, এসে ধরা দিবে। তোর বাবা জীবনের শুরুতে শূন্য থেকে শুরু করেছিল। দেখিসনি তোর বাবা কত বড় ইন্ডাস্ট্রির মালিক হয়েছে? তুই তো তারই সন্তান, তোর গায়ে তো তারই রক্ত। তুইও পারবি বাবা, তুই পরিশ্রম কর, ধৈর্য ধর, চেষ্টা কর, দেখবি তুইও কখনো বিফলে যাবি না। তোর জীবনেও সফলতা আসবে। তুই তোর বাবার মতো একদিন অনেক বড় হবি বাবা। সেদিন দেখবি যারা তোকে অবহেলা করেছে, তারা একদিন তোর পাশে এসে দাঁড়াবে, তারাই তোর সফলতা দিকে তোকে বাহবা দিবে। হ্যাঁ মা, আমি হাল ছাড়বো না। আমি চেষ্টা করব। আমি ততদিন পর্যন্ত চেষ্টা করব যতদিন পর্যন্ত আমি সফল না হব। আমি পরিশ্রম করব। আমি পরিশ্রম করব ততদিন যতদিন না পর্যন্ত আমি আমার বাবার সম্পত্তি ফিরে পাচ্ছি। আমি ততদিন পরিশ্রম করব যতদিন না পর্যন্ত আমি এই সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। যেভাবেই হোক আমাকে সফল হতেই হবে। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। মা তোর জন্য সবসময় দোয়া করি রে বাবা। মায়ের দোয়া তোর সাথে সব সময় আছে। তুই শুধু চেষ্টা করে যা, দেখবি তোর জীবনে সফলতা আসবে। ভেঙে পড়িস না, পরিশ্রম কর, দেখবি তোর বাবার মতো তুইও মাথা উঁচু করে দাঁড়াবি। মা, কি রে বাবা, সালাম করলি যে আজকে? মা, আজকে আমি একটা টেন্ডার ড্রপ করতে যাচ্ছি। দোয়া করো টেন্ডারের জন্য আমি পেয়ে যাই। দোয়া করি বাবা, টেন্ডারটা তুই পেয়ে যাবি। আল্লাহ তোর সহায় থাকুক। যা বাবা, সাবধানে যাইস। গেলাম না। আল্লাহ, তুমি আমার সন্তানের সহায় থেকো আল্লাহ। আমিন। শোকত সাহেব, আপনি খুব ভালো টেন্ডার ড্রপ করেছেন আমাদের এখানে। খুব অল্প রেট দিয়েছেন, বুঝলেন? আর আমাদের কোম্পানি এতে অনেক খুশি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি টেন্ডার আপনাকে দেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখুন, খুব ছোট একটা টেন্ডার দিয়ে আপনাদের সাথে আমাদের কোম্পানির একটা কাজ শুরু হচ্ছে। এটা করুন ভালোভাবে, হয়তো ভবিষ্যতে অনেক বড় বড় কাজ পাবেন। ইনশাল্লাহ এরপর থেকে সব টেন্ডার আমাকে দিবেন। এটা কি আপনার কনফিডেন্স না ওভার কনফিডেন্স? কনফিডেন্স স্যার। গুড, কনফিডেন্ট থাকা ভালো। ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জি স্যার। মা, মা, মা কোথায় তুমি? মা, কি রে বাবা, এত ডাকতেছিস কেন? কি হয়েছে? মা দেখো তোমার জন্য কি এনেছি। অনেকগুলো শাড়ি এনেছি মা। ওরে আল্লাহ, এতগুলান শাড়ি কেন? এত টাকা তুই কই পেলি বাবা? মা, তোমাকে আমি বলেছিলাম না সকালবেলা যে একটা টেন্ডার ড্রপ করতে যাচ্ছি? ওইখানে টেন্ডার ড্রপ করার পরে আমাকে টাকা দিয়েছে। আর শোনো মা, অনেক বড় টেন্ডার আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচা রাখুক। তুমি একটা কাজ করো, এই শাড়িগুলো ঘরে নিয়ে যাও। দেখো তোমার কোন শাড়িটা পছন্দ, ওই শাড়িটা পরে রেডি হয়ে নাও। রেডি হব? রেডি হব কেন? রেডি হয়ে আমরা কোথায় যাব? অনেক দিন হয়ে গেল,
তুমি আলু ভর্তা আর ভাত ছাড়া কিছুই খাওনি, তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি মা। আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, তোমার যা যা পছন্দ সব খাবার অর্ডার দিব। যাও না মা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পাগল ছেলে আমার বলে কি? তাড়াতাড়ি যাও না, রেডি হয়ে আসো, তোমার পছন্দের শাড়িটা পরে আসো। যাও, আমি এখানে ওয়েট করছি। আচ্ছা তাড়াতাড়ি করো, যাও। কি সমস্যা স্যার? আগে আমি আপনার কোম্পানির সকল টেন্ডার পেতাম, কিন্তু এখন আর আমাকে কোন টেন্ডারই দিচ্ছেন না কেন স্যার? কি সমস্যা? এভাবে চলতে থাকলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন রাসেল সাহেব, আপনাদের চেয়ে আমি যদি অনেক কম রেটে কোথা থেকে সুবিধা পাই তাহলে নেব না কেন বলুন তো? কম রেটে? কে আমার থেকে কম রেটে দিচ্ছে? সরি স্যার, আপনার অনুমতি ছাড়াই প্রবেশ করে ফেলেছে। তুমি তুমি এখানে কেন এসেছো? ও আচ্ছা, চাকরি চাইতে এসেছো। তোমার সাহস হয় কি করে বিনা অনুমতিতে ভিতরে আসার? যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমরা জরুরি কথা বলতেছি। রাসেল সাহেব, ওনাকে আমি অফিসে আসতে বলেছি। বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন সে ব্যক্তি যাকে আমাদের কোম্পানি সমস্ত টেন্ডারগুলো দিচ্ছে, বুঝতে পেরেছেন? স্যার, আপনি রাসেল সাহেবের সাথে কথা বলুন, আমি পরে আসছি। আরে না না, আপনার সাথে জরুরি একটা টেন্ডার নিয়ে কথা আছে আমার। আপনি বসুন তো। রাসেল সাহেব, আপনি একটু বাইরে থাকুন, আমি ওর সঙ্গে জরুরি কথা বলবো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান বাইরে। সৈয়দ সাহেব বসুন। সৈয়দ সাহেব, এবারের টেন্ডারটা কিন্তু আগের চেয়ে অনেক বড়, পারবেন তো? জি স্যার, পারবো। আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা আছে বলেই তো আপনাকে টেন্ডার করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, শিওর। রাইসা, তুমি অর্ণব সাহেবের সাথে? হ্যাঁ সৈকত, আমরা আমরা কি একটু ভিতরে আসতে পারি? তোমাদের সাথে কিছু কথা ছিল। জি, ভেতরে আসো। সৈকত, ওনারা এখানে কেন? ওনারা কি চায় আমার বাড়িতে? আমি জানি না মা, আমি নিজেই বুঝতে পারছি না অর্ণব সাহেব এই বাড়িতে কেন এসেছে। আর রাইসা, তুমি অর্ণব সাহেবের সাথে কি করছো? উনি আমার ভাই। কি? অর্ণব সাহেব তোমার ভাই? হ্যাঁ, আমি রাইফার ভাই, ও আমার বোন হয়। আমি ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম তোমার সাথে প্রেমের সম্পর্ক করার জন্য, যাতে তোমাদের পরিবারের ভিতরের সকল খবর আমি পাই। আর আমি তোমার বাবার লোন নেওয়া 10 কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। এমনকি ব্যবসার মধ্যে তোমার বাবার থাকা শেয়ার মিথ্যে দলিল করে আমার নামে করে নিয়েছিলাম। সেই কথা তোমার মনে আছে? তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে। যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে কোর্টে যান, মামলা করেন, আমরা আইনিভাবে দেখবো, কিন্তু এই অফিসে এসে কোনো ঝামেলা করবেন না। আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। এখান থেকে এক্ষুনি যান বলছি, যান এখান থেকে। ধমক দিয়ে কথা বলবেন না। আমি খুব ভালো করেই জানি আপনি আমাদের সাথে বেইমানি করছেন। চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, আজকে তার প্রমাণ পেলাম। আমার বাবা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। এই কষ্টের টাকা আপনি আত্মসাৎ করতে চাচ্ছেন, করুন, কিন্তু ভোগ করতে পারবেন না। কোর্টে গিয়ে আমরা জিততে পারবো না, কারণ আমাদের কাছে তো টাকা পয়সা নেই। আপনি টাকা দিয়ে রায় কিনে নেবেন। আমি বলে দিচ্ছি, এই সম্পত্তি আপনি ভোগ করতে পারবেন না, কারণ এটা এতিমের অভিশাপ। আপনি ধ্বংস হবেন, আপনি একদিন পথে বসবেন, এই সমস্ত সম্পত্তি আপনি হারাবেন। মা, এই বেঈমানের সাথে কথা বলে কোনো লাভ নেই। দেখো, তোমার এই অভিশাপের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নেই। আর দেখো, আমি প্যারালাইজড হয়ে হুইল চেয়ারে বসে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছি। অর্ণব সাহেব,
আমার অভিশাপে আপনার কিছুই হয়নি, আপনার এই অবস্থা হয়েছে আপনার পাপের কারণে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কিছু বান্দাদের তাদের পাপের শাস্তি এই পৃথিবীতেই দিয়ে থাকেন, যেমন আপনারটা দিচ্ছেন। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। সৈকত, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও সৈকত। পরকালে গিয়ে আমার বাবার কাছে ক্ষমা চাইবেন, তাহলে হয়তো আপনি ক্ষমা পেতেও পারেন। আর রাইসা, তুমি এখানে কেন এসেছো? তুমি কিছু বলতে চাও? সৈকত, আমি আমার ভাইয়ের কথা শুনে তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে হারিয়ে ফেলার পরে বুঝতে পেরেছি আমি তোমার সাথে অভিনয় করতে গিয়ে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। সৈকত, আমাকে কি আরেকবার তোমার জীবনে ফিরিয়ে নেওয়া যায় না? না, যায় না, কারণ তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমার ভালোবাসার সাথে বেইমানি করেছো। যেহেতু আমি তোমাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না, সেহেতু আমার জীবনে তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন তো আমার মনে হচ্ছে আমার কাছে আবার টাকা পয়সা ফিরে এসেছে, আমি কোটিপতি হয়ে গিয়েছি, তাই তুমি আমার লাইফে আবার ব্যাক করতে চাচ্ছ। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আপনারা কি চান এই বাড়ি থেকে আপনাদেরকে অপমান করে বের করে দিন? তা যদি না চান, এখন এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান, আর নইলে আমি বাধ্য হব দারোয়ান ডেকে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। যান, বেরিয়ে যান।